হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শুধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে ক্ষোভ তখক অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে জেকে বলেছে, মাল খেলে চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথায় নীলিমার নাক মুখ কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা, কি শিক্ষা! ছ্যা। সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকেন ব্যাস, তাহলে আর মুখ দেখতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি আই এনজয়েড ইন দি, কি সুন্দর তুমি। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক চোখ গেলল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখে থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজেরই হৃদয়টা কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য। আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এই যে সায়রের কঠোর অধিকার, তাতে কি করে বা বাধা দেবে নীলিমা? যে দারুণ একটু আগের সেই জিদি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। সায়র সেই মুহূর্তটাই ফায়দা নিল। ওকে একটানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডুবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙা অধর যুগলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানোর নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনেট চুমু, যার ফলস্বরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চারা দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা। সায়র নীলিমার হাতে হাত রেখে আধশোয়া হয়ে আছে, আর নীলিমা ওর ওপরে। গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তেই হাত দিয়ে রাখল সায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের ওপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ান্ট টাচ ইউ, কিস ইউ ইভেন। এটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। এদিকে সায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। কাল সারা রাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসেছে। কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখনও অনেকটা দুর্বল। অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন। এইভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে ওরু। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগরে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। ওরও পারেনি এতগুলো দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙুলগুলোকে করে দিয়েছিল অসার আর অপারগ। বহুদিনের সেই অপারগ শক্তি বলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে ওরু। অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে অরুকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে। এছাড়া কৃতিকের কথা মতো
কালকের ঘটনার জের ধরে ওরকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ওষুধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। ওরু তখনও সচকিত হয়ে একধ্যানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখন অরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা, এখানেই রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে কৃতিকের কাছে এগিয়ে গেল ও। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসছে। কৃতিক কানের হেডফোন খুলে এক নজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? অরুর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছুই হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক অরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলি তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে অরু। অরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল। হোয়াট হ্যাপেন বেবি? অরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্লাইন শেষ হয়ে রক্ত উঠে এসছে, তবুও চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক অরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, কে বলেছি নেই? কাছে আয়, দেখাচ্ছি। অরু মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলেই অরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসল কৃতিক। দু হাতে অরুর নরম কবজি দুটো চেপে ধরে হাসকে স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সেই খবর রাখিস তুই? সারা রাত একটু ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছিলাম আমার পিচ্ছি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। এই ঘুমন্ত পরীটাকে কি করে জাগাতাম আমি? আমি তো নির্দয় মানব, তবুও এই নিষ্ঠুরতম কাজ করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না তোর উজবুক দুলাভাইয়ের। কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেল, আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না করছে না, আপনার সব রকম রূপ দেখেই অভ্যস্ত আমি। বেবি লুক অ্যাট মি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখল অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরুর। উলটপালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারে না কি আছে ওই দু চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে। হৃদয়ের কুল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তেই। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসল কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দু চোখে বলুন না। হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভ্রটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হিসিয়ে জবাব দিল, অবসেশন, আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে অরু অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। আর কৃতিক উদ্ভ্রান্তের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দেবো বেবি, একটা নয় 10টা কিনে দেবো, তাও এখন চুপ করে থাক। না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় শুধালো। আর অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধ হয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্য শুধু এত পাগলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধর যুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে
ভীষণ ব্যতিগ্রস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরুর। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে অরু, যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করেই এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায় কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। দেখল একটু আগের সেই কামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি, তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতেই ধমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করেই বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাপ সাপ উত্তর দিতে না পারলে কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সেই ভয়ে অরু আমতা আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। আর এই চুপ, রাখ তোর কমিটমেন্ট। আগে জবাব দে, আমার জিনিস কে এভাবে স্পর্শ করেছে? নয়তো আজ তোর শরীরের কোনো জায়গা বাদ রাখবো না আমি, ওরু। রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটাই ভেঙে চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতেই হেঁচকি তুলে বলল, বিশ্বাস করুন আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্ত আসমানে। সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে। ওর জিনিসকে কেউ এতটা গভীরভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রাতিরিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। সেভাবেই অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কেউ এভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল। দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয় তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো। তবে তার দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগেই ওর চোখ দিয়ে ঠেকল স্টাডি টেবিলের ওপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে অরুর বহু কষ্টের লেখাগুলো এখনো ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগল লোক? এতক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় ওরও খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যবার অরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃতিকের। ও রাগ বশবর্তীতে হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ায় দরুন কৃতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তা ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যোগসূত্র নেই। লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃতিক থামলো, ল্যাপটপটা বাইরে না ফেলে ছুঁড়ে মারল টেবিলের ওপর।
অরুর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। এরপর সেভাবে পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক শুধু দু হাত মুঠিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শোধালো, আর কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালে কৃতিক কি ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তেই নিজের একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না অরু। উল্টো রাগে ক্ষোভে ফুসফুস করতে করতে কৃতিক বেরিয়ে যেতে ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সে বেলা সেভাবেই কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারের চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরণী জুড়ে। তখনও অরু যেন অস্তিত্বহীন। সারাদিনেও একটিবার দরজা খোলেনি ও।